শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো দেখো, আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বই, এটা হলো নবম শ্রেণীর বই। হ্যাঁ, এই বইয়ের অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি, এই অধ্যায়টা তোমরা একটু দেখো। এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। আর এই অধ্যায়ে নিউটনের তিনটি সূত্র নিয়ে বলা হয়েছে। এই তিনটি সূত্র খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু ভিডিওটা দেখো, মনোযোগ দিয়ে দেখো। দেখলেই এই একেবারে সহজ পানির মতো হয়ে যাবে তোমার কাছে। তো এই আগের যে শ্রেণীতে তোমরা যে গতি সংক্রান্ত রাশিগুলো, মানে তোমাদের যে নতুন কারিকুলাম, অবশ্যই তোমরা নতুন বছর 9-এ উঠেছো, কিন্তু তারপরেও 6 থেকে 9 পর্যন্ত অপূর্ব সমন্বয় করে একটা বই কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে? আগের যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীতে তোমাদের গতি সম্পর্কে আরো বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যা তোমাদের 9-এর বইতে নেই, মানে পূর্বের শ্রেণীতে আছে, ঠিক আছে? আশা করি বুঝেছো। কিন্তু তারপরেও আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখো, প্রথমত আমরা আলোচনা করব, এগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, এই যে এগুলো একটু পড়ে নিবা। তো প্রথমত আমরা আলোচনা করব নিউটনের প্রথম সূত্র নিয়ে। তো নিউটনের প্রথম সূত্র জানার আগে তোমাকে অবশ্যই দুইটা রাশি সম্পর্কে জানতে হবে। সেই দুইটা বিষয় কি? সেই দুইটা বিষয় হলো জড়তা। এই জড়তার মধ্যে আবার ভাগ স্থির জড়তা এবং গতি জড়তা। এই যে দেখো, স্থির জড়তা এবং গতি জড়তা। এই স্থির জড়তা এবং গতি জড়তা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে স্থির জড়তা এবং গতি জড়তা, এই দুইটা বিষয় যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে, তাহলে তুমি কি করতে পারবে? তাহলে তুমি এইটা নিউটনের প্রথম সূত্রটা একবারে পুরোপুরি বুঝতে পারবে। তো স্থির জড়তাটা কি? তোমরা জড়তা বলতে বোঝো কোনো কিছু এক জায়গায় স্থির থাকা, কিন্তু এইটা হলো জড়তা, বুঝলা? স্থির জড়তা কি, আবার গতি জড়তা কি? দেখো, তুমি যদি একটা বাসে কিংবা ট্রেনে চলাচল করো, আচ্ছা, চলাচলটা করছে বাস, তুমি না, তুমি বাসের সাপেক্ষে, বাসের সাথে সাথে তুমি চলাচল করছো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কিন্তু চলাচল করছো না। তো এইবার বাস যখন চলবে, বাসের সাথে সাথে তুমি চলছো না। এবার বাস কিংবা ট্রেন যদি ব্রেক করে, তখন তোমার পরিস্থিতিটা কেমন হবে? এই যে তখন তুমি সামনের দিকে কি হেলে পড়বে, তাই না? তখন তুমি নিজে প্র্যাকটিক্যালি দেখা যায়, বাস যখন ব্রেক করবে তখন তুমি কিন্তু সামনের দিকে হেলে পড়বে। হ্যাঁ, আবার বাস যখন চলতে শুরু করবে, অতি দ্রুত বেগে চলবে, তখন কি হবে? তুমি পেছন দিকে কি মানে সিটের সঙ্গে একেবারে লেগে একবারে অন্যরকমভাবে হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তোমার নিজের প্র্যাকটিক্যাল, নিজের অভিজ্ঞতা দিয়ে তুমি এটা বোঝার চেষ্টা করো। তো এইটা যখন ঘটবে, তখন হবে সেটা গতি জড়তা। হ্যাঁ, আমি আবার বলি, যখন বাসের ভিতরে ধরো তুমি দাঁড়ায় আছো, হ্যাঁ, যখন বাসটা চলতে শুরু করবে, তখন তুমি গতি জড়তার ভিতরে থাকবে। আর বাস যখন ব্রেক করবে, তখন দেখবা তোমার শরীরের সামনের দিকটা সামনে ধুম করে পড়ে যাবে। হ্যাঁ, এইটাই হলো তোমার বাসের সাপেক্ষে গতি। তুমি বাসের ভেতরে স্থির আছো, কিন্তু বাসটা যখন ব্রেক করবে, তখন তুমি গতি জড়তার হাতটায় পড়ে গেলে। এবার ধরো, স্থির জড়তাটা কি জিনিস? ধরো একটা গ্লাসের উপর একটা কয়েন রাখা হলো। আচ্ছা, এবার এই কয়েনটা যখন রাখলো, এই যে দেখো, এই যে কয়েনটা রাখা ছিল, এখন এই বাসের সরি গ্লাসের যে উপরে যে কয়েনটা, কার্ডের উপরে যে কয়েনটা, এই তুমি বাসায় এটা প্র্যাকটিস করে দেখো। তুমি যদি কার্ডটাকে হ্যাচকা জোরে টান দাও, তখন তুমি টান দিছো কাকে? কার্ডটাকে। উপরে যে কয়েলটা ছিল, ওটা কিন্তু নিজের জায়গায় থাকতে চায়, তাই না? নিজের জায়গায় কি থাকতে চাচ্ছে। এই কারণে ওইটা হবে স্থির জড়তা, মানে কয়েলটা স্থির, আর তুমি যে কার্ডটাকে টান টান দিলে ওইটা হবে, ওইটা স্থির থাকতে চাইবে, এই জন্য ওটা হবে স্থির জড়তা। তাহলে গতি জড়তা এবং স্থির জড়তা, আশা করি তুমি বুঝতে পেরেছো। এই যে এখানটাতে একটু দেখো, এখানে বলা হয়েছে যে তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে, তখন তুমি কি করো? তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছন দিকে হেলে পড়ছো, তাই না? তখন তোমরা কি পিছন দিকে হেলে পড়তে যেতে চাও, যা একটু আগে আমি বললাম। কিন্তু যখন ব্রেক করবে, তখন তোমার পরিস্থিতিটা কেমন হবে? তখন তোমার পরিস্থিতিটা হবে তুমি সামনের দিকে ঝুঁকে পড়বা। যেটা হবে গতি জড়তা। আচ্ছা, এইবার হ্যাঁ, যা যা বললাম আমি এখানে লেখা আছে, একটু পড়ে নিব। হ্যাঁ, এইটা হবে স্থির জড়তা এবং গতি জড়তা। তো স্থির জড়তা আর গতি জড়তা, আশা করি তোমার কাছে ক্লিয়ার। এই স্থির জড়তা এবং গতি জড়তা একসাথে মিলেই হবে একটা জড়তা। স্থির জড়তা এবং গতি জড়তা একসাথে
হবে আছে গতি জড়তা। আচ্ছা, এবার নিউটনের মানে জড়তা। আচ্ছা, এবার নিউটনের প্রথম সূত্রের সংজ্ঞা ও ব্যাখ্যা। তো এই নিউটনের যে প্রথম সূত্রটা, তোমরা যে স্থির জড়তা এবং গতি জড়তা সম্পর্কে জানলে, এই দুইটা মিলে যে একটা জড়তার সৃষ্টি হলো না। যাক, আশা করি খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার সূত্রটা তোমরা একটু দেখো। হ্যাঁ, এই যে সূত্রটা তোমরা একটু দেখো। নিউটনের প্রথম সূত্র, বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলতে থাকা বস্তুর সমবেগে চলতে থাকবে। এ কথাটার অর্থ কি? এ কথাটার অর্থ তো ভাই বুঝলাম না। দেখো, এ কথাটার অর্থ হলো বাইরে থেকে, তুমি ধরো তুমি বই খাতা টেবিল যাই থাকুক না কেন, চেয়ার বই সব জড় বস্তু। হ্যাঁ, এই জড় বস্তুকে যদি তুমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করো, মানে ওদেরকে যদি নাড়াচাড়া না করো, ওরা কি নাড়াচাড়া করবে? কখনো করবে না। মানে এটা নিয়ে তোমাদের কোনো সংশয় নেই যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে। এটা সত্য কথা, কারণ যেটা তুমি এক জায়গায় রাখবে ওই জায়গায় থাকবে, যখন যদি না কোনো বল সেটাকে সে জায়গায় প্রয়োগ করা হয়। আচ্ছা, এইবার এই দ্বিতীয় যে লাইনটা, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে কি, এই যে দ্বিতীয় যে লাইনটা, সরল রেখায় সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে, এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যদি কোনো বল বাইরে থেকে তাকে না আটকায়। প্রথম সূত্রে প্রথম অংশেই সেটা বলা আছে। ধরো একটা গাড়ি চলছে, একটা বাস চলছে, কিংবা তুমি দৌড়াচ্ছ, হ্যাঁ, কিংবা একটা বল তুমি মাটিতে ছেড়ে দাও এমনি করে গৌড়ায় দেয়। যে ধরো তুমি একটা বল তুমি মাটি থেকে এই যে এইভাবে তুমি যদি এইখান থেকে ধরো এইখান থেকে এই পর্যন্ত এইভাবে তুমি আসে একটা বল, তাহলে বিষয়টা কি হবে? হ্যাঁ, এই দেখো, এই ধরো একটা বল, এই বলটা যদি এই পর্যন্ত আসতে যায়, তুমি যদি চেলে দাও, মানে মাটি থেকে গোড়ায় দাও, তাহলে এইভাবে আস্তে 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 গিয়ে দেখবে একসময় এইখানে এসে থেমে যায়। মানে যে কোনো এক নির্দিষ্ট স্থানে গিয়ে কি করে থেমে যায়। কেন থেমে যায়? কারণ ওই মাটি এবং বলের ঘর্ষণ বলের কারণে সেটা থেমে যায়। হ্যাঁ, যে কোনো একটা না একটা বল, সাইকেল কিংবা গাড়ির ব্রেক করা অবস্থায় যদি থেমে যায়, তাহলে কি করে? ব্রেক কিন্তু ঘর্ষণ বলের কারণে গাড়িকে থামিয়ে দেয়। হ্যাঁ, তো এই যে বাইরে থেকে বল প্রয়োগ যদি না করা হতো, তাহলে সমবেগে চলতে থাকা বস্তু চলতেই থাকতো, চলতেই থাকতো। তো এবার আমরা কিন্তু দেখি না যে আসলে এই বলটা কোথা থেকে আসে, মানে সরি, আমরা কিন্তু দেখি না যে এমন কোনো বস্তু যে আমরা আজীবন চলতেই দেখি, দেখি কি? দেখি না কিন্তু। তো এইবার দেখো, এই যে তোমার আমি একটা উদাহরণ দিই, ধরো সৌরজগৎ আছে। এই সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে, ধরো সূর্যকে কেন্দ্র করে যে 7টা গ্রহ তোমার নিজস্ব কক্ষপথে এমনি করে ঘুরছে। হ্যাঁ, এই যে গ্রহগুলো যে ঘুরছে, দেখো আজীবন কিন্তু ঘুরছে। ধরো একটা গাড়ি যদি তোমার চলতে থাকে, তাহলে কিন্তু এক সময় না এক সময় সেটা থেমে যায়। ব্রেক ফেল হলেও কিন্তু মাটির ঘর্ষণ বলের কারণে আস্তে 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 অনেক দূরে গিয়ে কি করবে? থেমে যাবে। কিন্তু পৃথিবী দেখো সূর্যের পাশ দিয়ে একবারে ঘুরছে তো ঘুরছেই, ঘুরছে তো ঘুরছে, থামার কোনো নামই নেই। হ্যাঁ, আসলে যদি ওটা হতো, তাহলে কি হতো না, আমার কথা শোনার জন্য তোমরা থাকতে, না তোমাদের বলার জন্য কি আমি থাকতাম। হ্যাঁ, কারণ কি, এই যে পৃথিবী যে এত জোরে ঘুরছে, এটা যদি থামে হঠাৎ করে, মানে ব্রেক করে, তাহলে একবারে জায়গার জিনিস জায়গা থাকবে না, সব ছুটে চলে যাবে। হ্যাঁ, তো যাই হোক, নিউটনের প্রথম সূত্রে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থিরই থাকবে, এটা ভালো কথা, এটা সবাই জানে যে স্থির বস্তু স্থিরই থাকবে। তুমি যে চেয়ারে বসে আছো, তোমার যে মোবাইল ফোনটা হাতে আছে, ওইটা যদি তুমি নড়াচড়া না করা, ওটা এমনিই থাকবে। এবং সমবেগে চলতে থাকা বস্তু চলতেই থাকবে, এটাও সত্য কথা। কারণ তুমি একটা কোনো বস্তুকে আজীবন চলতে দেখবে না, কারণ এটা কোনো না কোনো বল, আমি সামনে আসছি এই বলের যে ব্যাখ্যা আছে সামনে। হ্যাঁ, অবশ্য ক্লাস 6-এর বইতে এটা ডিটেলস আছে। মানে বললাম না যে 6 to 10 একটা অপূর্ব সমন্বয়ে নতুন কারিকুলাম করা হচ্ছে। তো যাই হোক, ঘর্ষণ বল আছে, এই ঘর্ষণ বলের কারণে কি সবকিছু থেমে যাবে। আচ্ছা, অন্য বলও হতে পারে। হ্যাঁ, তা এবার দেখো পাশের যে একটা ছবি দেওয়া আছে, এই পাশের ছবি থেকে তুমি কি বুঝতে পারছো? পাশের ছবি থেকে দেখানো আছে যে ভারী একটা বস্তু একটি সুতা দিয়ে ঝুলছে। এই বস্তুটি নিয়ে বাঁধা আরেকটি সুতা ঝুলছে। আচ্ছা, ধরো এই যে একটা সুতা দিয়ে মাঝখানে একটা ভারী বস্তু, মনে করো একটা লোহা। হ্যাঁ, এবং এ বিন্দু এবং বি বিন্দু, যে এ এবং বি, এই যে বিন্দুটা দেওয়া আছে, এই যদি তুমি নিচের সুতা ধরে হ্যাচকা টান মারো, তাহলে এ অংশে ছিঁড়ে যাবে।
এবং ধীরে ধীরে টান দিলে বি অংশে ছেড়ে যাবে। কি বোঝাতে যাচ্ছে এখানে? এখানে বোঝাতে যাচ্ছে এই যে তুমি যদি জোরে টান মারো, তুমি যদি তুমি সহজে বোঝো, উত্তর অনেক গাইড থেকেই তুমি নিতে পারো, কিন্তু বোঝানোর জন্য বলছি। এই যে তুমি যদি হ্যাচকা টান মারো তাহলে এই অংশে ছেড়বে, মানে এইখান থেকে তুমি ছেড়বে, আরে ধামাস করে একটা টান দাও, দেখবো এখান থেকে ছেড়বে। হ্যাঁ, এবার তুমি যদি জোরে হ্যাচকা টান মারো তাহলে কি হবে, এই যে একটা বস্তু এখানে আছে, এই বস্তুটার প্রভাবে মানে বলের প্রভাবে, চাপের প্রভাবে কি হবে, বি অংশ থেকে ঠাস করে ছিঁড়ে যাবে। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এইটা এখানে কি জন্য দেওয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে নিউটনের প্রথম সূত্র এই পর্যন্তই থাকুক। পরবর্তী পর্বে তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা দেখবা। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।